জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বহুত আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে নতুন রাজনৈতিক ধারা চালুর বার্তা নিয়ে ছাত্রনেতারা গড়ে তোলেন নতুন রাজনৈতিক দল এনসিপি। অল্পদিনের মধ্যেই এনসিপির নাম সারা দেশের মানুষের মুখে মুখে পৌঁছে যায়। নতুন প্রজন্মের একটা বড় সংখ্যক মানুষ কিংবা পরিবর্তনের চিন্তা করা মানুষজন মনে মনে এনসিপিকে সমর্থন করতে শুরু করে। তরুণ ছাত্রনেতাদের বক্তব্য এবং কার্যক্রম অনেকেই নতুন বাংলাদেশের জন্য স্বপ্ন দেখাতে শুরু করে। কিন্তু সমস্যা হচ্ছে বক্তব্য কেন্দ্রিক বা নীতি আদর্শ কেন্দ্রিক রাজনীতি আপনি করতেই পারবেন, কিন্তু প্রশ্ন যখন নির্বাচনে ভোটের রাজনীতি তখন অনেক কিছুই কিন্তু ভিন্নভাবে ভাবতে হয়। আর নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগে জনমনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে এনসিপির যে জনপ্রিয়তা তাতে কিছু মানুষের সমর্থন তাদের প্রতি আছে, এটা সত্য, কিন্তু এই সমর্থন নিয়ে আসলেই কি নির্বাচনে তারা জিতে আসতে পারবে? অনেকেই ভেবেছিলেন যে ভোটের রাজনীতিতে টিকে থাকা এনসিপির জন্য বেশ কঠিন, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন এখনো ওই পর্যায়ে যায় নাই। আর এমন সময় নির্বাচনকে টার্গেট করে এনসিপিও দেশের নতুন ধারার রাজনীতি করার জন্য ঘোষণা দিয়ে এককভাবে নির্বাচন করার কথা জানায়। বিভিন্ন আসনে তারা প্রার্থী দিয়ে প্রচারণাও শুরু করে দেয়। সত্যি কথা বলতে এমন পরিস্থিতিতে অনেকে মিটমিট করে হাসতেন, মনে মনে বলতেন বাচ্চা পোলাপানের দল, দেখি 2-3টা আসন পায় কিনা। কেউ কেউ বলতেন যে এনসিপির জন্য বেস্ট সিদ্ধান্ত হইতো বিএনপির সাথে জোটে যাওয়া, যাতে বিএনপি কিছু আসন ছেড়ে দিলে তারা অ্যাটলিস্ট সংসদে যেতে পারে। এবং যতটুকু শুনলাম ভেতরে ভেতরে বিএনপির সাথে এনসিপির জোট নিয়ে আলাপও হইল, কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা আসলো এনসিপি জামাতের নেতৃত্বাধীন 8 দলীয় জোটে যোগ দিচ্ছে। এই ঘোষণার সাথে সাথেই এনসিপির পরিচিত বেশ কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করলেন। সারা দেশে আলোচনা উঠে গেল যে এনসিপির ভবিষ্যৎ শেষ হতে চলেছে। কেউ কেউ জামাতের জোটে এনসিপির যোগদানকে ব্যাপক সুইসাইডাল বলেও প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ বলতেছেন এনসিপিকে নিয়ে তারা একটা ভালো রকম প্রত্যাশা করেছিল, এনসিপির হাত ধরেই দেশের তৃতীয় একটা শক্তির উত্থান হবে এমনটা ভাবতেছিল, কিন্তু জামাতের সাথে এই জোটে যাওয়ার ফলে সেই সম্ভাবনা একদম শেষ হয়ে গেল। কেউ কেউ বলতেছেন যে এনসিপিকে জোটে নেয়ার মাধ্যমে জামাত মূলত এনসিপিকে শেষ করে দিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা দল অন্য একটা দলের জোটে গেলেই কি সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়? আর জামাতের জোটে এনসিপির যোগদানের ফলে আসলে কি ধরনের ভবিষ্যতের সম্মুখীন হতে পারে এনসিপি? আবার এই যে অনেকেই বলতেছেন যে বৃহৎ দল বিএনপির সামনে শক্ত কোনো প্রতিপক্ষ সেই অর্থে নাই, এই জামাতের নেতৃত্বের জোটটা কি সেই প্রতিপক্ষ হয়ে উঠতে পারবে? সামনের নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতা কি পূরণ করতে পারবে এই জোট? আজকে চলেন রাজনীতি বিজ্ঞানের অনেক কোর বিষয়ের ব্যাখ্যার মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আশা করি অনেকের অনেক ভুল ধারণাও ভেঙে যাবে। আর হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। তো প্রথমে একটা ব্যাপার ভালো করে একটু বুঝতে হবে, তা হলো একটা রাজনৈতিক দলের মূল বৈশিষ্ট্যগুলো আসলে কি কি, মানে কোন কোন বৈশিষ্ট্য না থাকলে একটা দলকে আসলে রাজনৈতিক দল বলাই যায় না, এইটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণ দৃষ্টিতে একটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকবে, তাদের ইশতেহার থাকবে, জনগণকে নিজেদের পক্ষে আনার জন্য তাদের কিছু কার্যক্রম থাকবে, সেই সাথে একটা প্রধান লক্ষ্য জনগণকে নিজেদের পক্ষে এনে ভোটের মাধ্যমে রাষ্ট্রের শাসন ক্ষমতায় যাওয়া। ভালো করে খেয়াল করেন, এলাকার অন্য যে কোনো সংগঠনের সাথে একটা রাজনৈতিক দলের মূল পার্থক্য এই শেষের পয়েন্টে। আঞ্চলিক যুব সংস্থাগুলোর একটা আদর্শ থাকে, কর্মপন্থা থাকে, জনগণের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার ব্যাপার থাকে, শুধু থাকে না ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা। এখন আপনি যদি দাবি করেন যে আপনি একটা রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আপনার দল কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে সেইটা নিয়ে কাজ করতে ইচ্ছুক না, তাহলে বলবো আপনার দলটা আসলে রাজনৈতিক দলই না। রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। রাজনৈতিক দলের সকল কাজের পেছনের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। রাজনৈতিক দলের সকল সমাবেশ, মিছিল, মিটিং, বিদেশিদের সাথে সম্পর্ক, মানুষের কল্যাণ করা, সবকিছুর পেছনে উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা। এই রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য কেউ আগ্রাসী পথে যায়, কেউ অনৈতিক পথে যায়, কেউ ধর্ম নিয়ে খেলে, কেউ মানুষকে ভয় দেখায়। তবে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর দ্রুত সময়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সহজ এবং সঠিক পথ হচ্ছে সমমনা বড় কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া। জোটবদ্ধ হওয়া আসলে দুই রকম, একটা হচ্ছে দুইটা দল একীভূত হয়ে যাওয়া, মানে একসাথে মিলে যাওয়া, আদর্শ, প্রতীক সবকিছু এক হয়ে যাওয়া, আর আরেকটা হচ্ছে নির্বাচনী সমঝোতা। তো আজকের আলোচনা মূলত এই নির্বাচনী সমঝোতা কেন্দ্রিক জোট নিয়েই। তবে এই জোটবদ্ধ হওয়ার ব্যাপারগুলো কিংবা কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে এই ব্যাপারগুলো আলোচনায় আসে মূলত নির্বাচনের আগে আগে, ঠিক যখন ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় তখন। সারা বছরের রাজনীতি একরকম আর নির্বাচনের আগের সময়ের রাজনীতি আরেক রকম। সারা বছর একটা দল তার আদর্শের কথা বলবে, ন্যায় নীতির কথা বলবে, কিন্তু নির্বাচনের আগে সে ওই কাজগুলোই করবে যেটা তাকে ক্ষমতায় নিয়ে যাবে। আপনার কাছে এটা স্ট্যান্ডবাজি বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক দল আসলে এভাবেই ওয়ার্ক করে।
এটাই বাস্তব। যেই দল ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করবে না সেই দল টিকে থাকলেও তা কখনোই প্রভাবশালী দলে পরিণত হতে পারবে না। আর কখনো যদি একটা দল ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতার আশেপাশে যেতে পারে তবে সেই দলের টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই মুখে মুখে নেতারা যতই বলুক যে আমি ক্ষমতা চাই না, আমি মানুষের অধিকার চাই, প্রকৃতপক্ষে সে আসলে ক্ষমতায় যায়। ক্ষমতা এবং রাজনীতি আসলে একটা আরেকটার সাথে খুব মারাত্মকভাবে কানেক্টেড। আর এই ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতা ব্যবহার করে নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য বড় দলের সাথে জোটবদ্ধ হওয়া বা ছোট ছোট অনেকগুলো দল জোটবদ্ধ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আবার কখনো কখনো জোটবদ্ধ হওয়ার পেছনে উদ্দেশ্য থাকে বৃহৎ কোনো শক্তির একক উত্থানকে ঠেকিয়ে দেওয়া। ভারতের নরেন্দ্র মোদীর বিজেপিকে ঠেকানোর জন্য কংগ্রেস কিন্তু গত নির্বাচনের আগে 26টি দল মিলে একটা বিশাল জোট গড়ে তোলে যার নাম ইন্ডিয়া। এই জোটের সবাই কিন্তু একই আদর্শের না, কিন্তু একটা জায়গায় সবার লক্ষ্য এক, সেটা হচ্ছে বিজেপিকে ঠেকানো এবং রাষ্ট্র ক্ষমতায় নিজেদের অবস্থান বাড়ানো। সর্বশেষ নির্বাচনে তারা কিন্তু বেশ কিছুটা সফল হয়েছে। বিজেপি যেভাবে একাই 400 আসনের বেশি পেয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল সেইটা তারা আটকে দিতে পেরেছে, বিজেপিকে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে বাধ্য করেছে। আবার আমাদের বাংলাদেশের ইতিহাস ঘাটলে আমরা 1954 সালে ওই সময়ের বাংলাদেশ অংশের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে আটকানোর জন্য এই অঞ্চলের বিভিন্ন আদর্শের 5টি দল একসাথে হয়ে যুক্তফ্রন্ট গঠন করেছিল, এইটা খুঁজে পাবো। সেই 5টি দলের মধ্যে তথাকথিত প্রগতিশীল এবং ইসলামিক দল 2টাই ছিল, কারণ তাদের মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের ক্ষমতায় মুসলিম লীগকে যেতে না দেওয়া। তারা সফল হয়েছিল। তার মানে কোনো বৃহৎ শক্তির সামনে শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে কিংবা কোনো দলকে ফাঁকা মাঠে গোল দেওয়া থেকে ঠেকাতে অনেকগুলো ছোট ছোট দল মিলে জোটবদ্ধ হয়। এইটা জোটের রাজনীতির একটা দিক। আর অপর দিকটা হচ্ছে নিজের ছোট দলকে ক্ষমতার কাছে নিয়ে যাওয়া কিংবা ক্ষমতার স্বাদ নিয়ে দলকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য দলগুলোর জোটবদ্ধ হওয়া। তাহলে এখান থেকে একটা জিনিস কি বুঝলেন, যে জোটের বেলায় আদর্শ ইস্যু না, ক্ষমতা এবং নির্বাচনের জয়টাই মেইন ইস্যু। ক্ষমতাকে টার্গেট করে একাধিক আদর্শের দলগুলো জোটবদ্ধ হতে পারে। যাই হোক, এতক্ষণ যেসব জোটের কথা বললাম এগুলো আসলে নির্বাচনের আগে আগে হয়। একাধিক দল তাদের প্রার্থীদের জন্য আসন ভাগাভাগি করে নেয়। শরিক দলগুলো এমনভাবে প্রার্থী দেয় যাতে একই জায়গায় জোটের একাধিক দল প্রার্থী না দেয়, বরং সবাই মিলে একজনকে ওপেনলি সমর্থন দেয়। তবে আরেক রকম জোট আছে, সেটা হচ্ছে নির্বাচনের পরে যদি দেখা যায় যে সব দলই আসলে এককভাবে সরকার গঠনের উদ্দেশ্যেই নির্বাচন করেছে এবং কোনো দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায় নাই, তখন একাধিক দল ক্ষমতা ভাগাভাগির বিনিময়ে একটা জোট করে ফেলে এবং প্রয়োজনীয় আসন পূরণ করে সরকার গঠন করে। মানে জোট মূলত ক্ষমতাকে কেন্দ্র করে। এক্ষেত্রে দলগুলোর মধ্যে আদর্শিক মিলের ব্যাপারগুলো আমলে নেওয়া হলেও বেশিরভাগ সময় আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও অনেক দল একসাথে জোটবদ্ধ হয় পরিস্থিতি বিবেচনায়। বিভিন্ন দেশের নির্বাচন এবং নির্বাচনের পূর্বে জোট ভিত্তিক রাজনীতির চিত্র বিশ্লেষণ করলে আপনি এমন কিছুই দেখতে পাবেন। এবার আসেন বাংলাদেশের এনসিপি জামাত জোটের ইস্যুতে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির মাঠে তাকালে কিছু গুরুত্বপূর্ণ সিনারিও চোখে পড়বে। প্রথমত, আওয়ামী লীগের পতনের পর মানুষের সামনে নতুন রাজনৈতিক অপশন উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের প্রয়োজনে বৃহৎ দল বিএনপিকে এককভাবে সকল ক্ষমতার অংশীদার হতে দেওয়া যাবে না। খেয়াল করেন, যদি এমন হয় যে সামনের নির্বাচনে বিএনপি একদিকে আর অপরদিকে ছোট দলগুলো বিচ্ছিন্নভাবে সবাই আলাদা আলাদা করে বিএনপি বিরোধিতা করলো, তাহলে কি হবে? ছোট দলগুলো নিজেরা নিজেদের ভোট কাটবে আর অন্যদিকে বিএনপি একাই প্রায় সব আসন পেয়ে যাবে। তখন বিএনপির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো দলের একটা অভাব পরিলক্ষিত হবে। তখন ক্ষমতা সব এক দলের কাছেই কুক্ষিগত হয়ে যাবে। সেই অভাবের প্রেক্ষিতে বিদেশি শক্তি, দেশের কতিপয় মহল দেশের রাজনৈতিক ব্যালেন্স গড়ে তোলার জন্য আবারও পতিত শক্তিকে ফিরিয়ে আনার জন্য স্কোপ খুঁজে পাবে। কিন্তু যদি এমন হয় যে সামনের নির্বাচনে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে যে কোনো মূল্যে বিএনপির সামনে একটা শক্ত প্রতিপক্ষ চলে আসলো যারা ক্ষমতায় ভাগ বসাবে, তখন কিন্তু বিএনপির এককভাবে সকল ক্ষমতার অধিকার হয়ে ওঠাটা সম্ভব হবে না। আর এইটা একমাত্র সম্ভব বিএনপির বিপক্ষে একটা বিশাল জোট গঠন করার মাধ্যমে। জিনিসটা কিভাবে কাজ করে একটু দেখেন। মনে করেন একটা আসনে মোট ভোটার আছে হচ্ছে 5000, এর মধ্যে 2000 ভোট বিএনপির জন্য ফিক্স, 1000 আছে জামাতের জন্য, 500 আছে এনসিপির, 300 আছে চরমনায় আর 200 আছে হেফাজতের। বাকি 1000 ভোট মনে করেন ভাসমান। এখন এই আসনে যদি সবাই প্রার্থী দিয়ে নির্বাচন করে তবে বিএনপির প্রার্থী জয়ী হবে, কারণ এককভাবে তার ভোট সবচেয়ে বেশি। কিন্তু জামাত
এনসিপি, চরমোনা এবং হেফাজত যদি জোটবদ্ধ হয়ে এই আসনে জামাতের একজন প্রার্থীকেই শুধু বিএনপি বিপক্ষে নির্বাচন করায়, তবে এই সবগুলো ভোট কিন্তু একসাথে হয়ে 2000 হয়ে যাবে। যেহেতু সবাই মিলে আবার একদিকে সাপোর্ট দিচ্ছে, এইটা দেখে তখন ভাসমান ভোট থেকেও প্রায় 600 থেকে 700 ভোট এদিকে চলে আসতে পারে, তখন বিএনপিকে এই আসনে হারানো সম্ভব হবে। মূলত বৃহৎ দলের বিপক্ষে জোটগুলো এভাবেই কাজ করে, আর জামাতের নেতৃত্বে গড়ে ওঠা জোটটাও এভাবেই কাজ করবে। আর এই প্রক্রিয়ায় যদি সারা দেশে এই জোট 120+ আসন অর্জন করতে পারে, তাতেও কিন্তু বিএনপির সামনে একটা শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যেতে পারবে তারা। সংসদে একক দলের আধিপত্য তখন আর দেখা যাবে না। জোটবদ্ধ হয়ে সবগুলো দল কিছু কিছু করে আসন জিতে আসায় প্রত্যেকেই ক্ষমতার কাছাকাছি আসতে পারবে। এদের মধ্য থেকে পরবর্তীতে কোনো দল বড় হয়ে ওঠার সুযোগ পাবে। এখন এনসিপির ক্ষেত্রে ঝামেলাটা আসলে কোথায়? একটা বড় সংখ্যক মানুষ যারা পুরনো রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসতে চায়, আবার ধর্মভিত্তিক কোনো দলকেও সমর্থন করতে চায় না, তারা কিন্তু এনসিপিকে সমর্থন করত। এখন এনসিপি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামের জোটে যোগ দেওয়ায় তারা হতাশ হচ্ছেন। কেউ কেউ ভাবতেছেন যে জামাত ইসলাম 71-এর প্রশ্নে প্রশ্নবিদ্ধ, এই জোটবদ্ধ হওয়ার ফলে এনসিপির গায়েও এই কালি লাগবে, আজীবন এই কালির কারণে সোজা হয়ে দাঁড়াতে পারবে না এনসিপি। কেউ কেউ ভাবতেছেন যে জামাতের 71 ইস্যুর কারণে এবং ধর্মভিত্তিক রাজনীতি করার কারণে দেশের মানুষজন জামাতকে বয়কট করবে। যেহেতু এনসিপি জামাতের জোটে আছে, তাই একই সাথে মানুষ এনসিপিকেও বয়কট করে ফেলবে। কিন্তু এসবের বাইরে গিয়ে এনসিপিকে নিয়ে যে বড় আলোচনা, তা হলো মানুষজন ভাবছিল যে এনসিপি ভবিষ্যতে নতুন ধারার রাজনীতির একটা বড় দল হয়ে উঠবে, যারা মধ্যপন্থী থাকবে, মুক্তিযুদ্ধ এবং জুলাই দুইটাকেই ধারণ করবে, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের বাইরে গিয়ে মানুষের সামনে বিকল্প হিসেবে হাজির হবে। কিন্তু যেই মাত্র এনসিপি জামাতের জোটে গেল, সাথে সাথে একটা সম্ভাবনা তৈরি হলো যে জামাত এনসিপিকে তার স্বকীয়তা নিয়ে বেড়ে উঠতে দেবে না। কারণ জামাত চায় তারা বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দল হয়ে উঠবে। মানুষ যেভাবে এতদিন বাইনারি চিন্তা করতো যে হয় এই দল না হয় ওই দল, জামাত এই বাইনারিতে প্রবেশ করতে চায়। এখন সেই সময়টাই চলছে। সো জামাত যদি দেখে যে এই অবস্থায় যাওয়ার পথে প্রধান বাধা হচ্ছে এনসিপি, তবে তাদের ক্ষমতা থাকলে তারা এনসিপিকে সেই পথ থেকে সরাবে। এটাই তো রাজনীতির নিয়ম। এইটার জন্য সুযোগ পেলে এনসিপির ভেতরে জামাত তার রাজনৈতিক আদর্শ প্রবেশ করাবে, এবং যার ফলে জামাতের লজিস্টিক এবং সাপোর্ট নিয়ে গড়ে উঠবে এনসিপি। আর হঠাৎ করেই জামাত যখন এনসিপি থেকে সমর্থন সরিয়ে নেবে, তখন এনসিপি শেষ হয়ে যাবে। এখন এইসব ভাবার পেছনে মূল কারণটা আসলে কি? মূল কারণ হচ্ছে এনসিপির বয়স। এনসিপি অল্প দিনের দল, সারা দেশে এখনো তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মতো সুসংগঠিত না। ফলে এনসিপির এই জামাতের জোটে ভেড়াটাকে এনসিপির জন্য ব্যাপক নেতিবাচকভাবে দেখছেন অনেকেই। কিন্তু সেকেন্ড লেয়ারে একটু চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে এনসিপির যে অবস্থা, তাতে সে এককভাবে নির্বাচন করলে আহামরি সে কি করে ফেলতে পারতো? শুরুতেই শেষ হয়ে যাওয়ার চেয়ে টিকে থাকাটাই কি শ্রেয় না? আর এনসিপি কি এমন কিছু করে ফেলেছে যে নেক্সট নির্বাচনে তারা আসলে ক্ষমতাতেই চলে আসতো? এই জোটে যাওয়ার ফলে এখন তারা সব হারাচ্ছে। আরে ভাই, নতুন দলের অস্তিত্বের প্রশ্নেই কিন্তু এনসিপি এই কাজ করতেছে। বাংলাদেশ এমন দেশ না যেখানে ক্ষমতার চিন্তা না করে আপনি আজীবন আদর্শ নিয়ে পড়ে থাকবেন আর 10 বছর পরে গিয়ে মানুষ সবাই আপনার পক্ষে চলে আসবে। এখানে রাজনীতির প্যাটার্ন হচ্ছে ক্ষমতা থেকে বাইরে থাকতে থাকতে আপনি একসময় শেষ হয়ে যাবেন। হাসিনা যেভাবে দেশ চালাচ্ছিল, এইভাবে আর 10 বছর চললে ক্ষমতা থেকে দূরে থাকতে থাকতে বিএনপিরও সমাপ্তি ঘটে যাইতো। সো এনসিপির এই জোটে ভেড়াটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্নে। আর তার চেয়ে বড় কথা, এই জোট তো মূলত নির্বাচনী সমঝোতা, এইটা তো একীভূত হয়ে যাওয়া না। আবার অনেকেই বলতেছেন যে এনসিপি আসলে জামাতেরই আরেকটা উইং। হ্যাঁ, এনসিপির ভেতরে জামাতপন্থী অনেকেই আছেন, এবং শেষমেশ জামাতের জোটে যোগ দেওয়ায় মানুষ এইটা নিয়ে আরো বেশি করে বলতেছে। এখন যদি ধরে নেয় যে হ্যাঁ এনসিপি জামাতেরই আরেকটা শাখা, তাহলে তো আমি বলবো এইটা জামাতের চূড়ান্ত স্মার্ট পলিটিক্স। তরুণ প্রজন্মের পালস বুঝে তাদেরকে ভিন্ন রাজনৈতিক দলের আন্ডারে এনে পরোক্ষভাবে নিজেদের দিকে সাপোর্ট নিয়ে আনলো জামাত। আর যদি আসলে এইটা হয়ে থাকে, তাহলে তো আমাদের হাই হতাশ করে কোনো লাভ নাই, কারণ এইটা জামাতেরই দল, জামাতের সাথেই যাবে। তবে এনসিপি যে জামাতেরই দল, এইটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তবে জামাতের কিন্তু একটা বিশাল লাভ এখানে আছে। আর তা হলো এনসিপিকে মানুষ গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল হিসেবে মনে করে, এবং মনে করে যে এনসিপির নেতাদের জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি ভূমিকা আছে। আর এনসিপি জামাতেরই দল, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে এইটা প্রতিষ্ঠা হয়ে যাবে যে এরা আসলে জামাতেরই লোক ছিল। সো জুলাই আন্দোলনে জামাতের ভূমিকাই সবচেয়ে বেশি। বুঝতে পারছেন? যাই হোক,
তারপরও মানুষের এই এত এত চিন্তাগুলোর কিছু যুক্তি খণ্ডন আছে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু আগেই আমি দেখাইছি যে জোট হয় মূলত ক্ষমতা এবং নির্বাচনকে টার্গেট করে। নির্বাচন শেষ হয়ে গেলে এই জোট ভেঙে যেতেও সময় লাগে না। সো আদর্শগতভাবে আলাদা দলের সাথে জোটবদ্ধ হওয়া মানেই নিজের আদর্শকে নিঃশেষ করে ফেলা না, বরং এই জোটবদ্ধ হওয়ার ফলে যদি নিজেদের কিছু আসন বৃদ্ধি পায় তবে সেইটা আরো বেশি পজিটিভ। দ্বিতীয়ত, জামাতের গায়ে ৭১-এর কালিমা আছে মানেই যে এনসিপির গায়েও সেটা লেগে যাবে, এইটারও কোনো স্ট্যান্ডার্ড উদাহরণ নাই। বিএনপি এর আগে জামাতের সাথে জোটবদ্ধ হয়েছিল, কই বিএনপির গায়ে তো সেই কালিমা লাগে নাই। আওয়ামী লীগ তো রাজনীতি করেছে ৭১-কে নিয়ে, এই আওয়ামী লীগও তো প্রয়োজনের সময় জামাতের সাথে একসাথে কাজ করেছে, কই তাদের গায়েও তো কালিমা লাগে নাই। সুতরাং আমি আগেই বলেছি যে জোট মূলত ক্ষমতা এবং নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে জোট মানেই আদর্শগতভাবে এক হয়ে যাওয়া না, নির্বাচন শেষে আবার যে যার যার মতো চলতে পারে। আবার ওইদিকে আগামী নির্বাচনে জামাতকে মানুষ বয়কট করবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। মানুষ যে আসলে কাকে ভোট দেবে সেটা কিন্তু বলা মুশকিল। একদল মানুষ যতই বলুক যে সব ভোট বিএনপি পাবে, গ্রাউন্ড রিয়েলিটি হয়তো বা ভিন্ন। একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত যে জামাতের ভোট আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেড়েছে। ফলে যেসব আসনে এনসিপির প্রার্থী নির্বাচন করবে, জামাতের ওই আসনের ভোটগুলো এনসিপির পক্ষে যাবে। ফলে আসন ভিত্তিক জয় আসুক বা না আসুক, মোট ভোটের পরিমাণ অবশ্যই বাড়বে এনসিপির, যেই ভোটের শতকরা হার অনুযায়ী উচ্চকক্ষে এনসিপির আসন বৃদ্ধি পেতে পারে। এখন অনেকেই বলতে পারেন যে জামাতের জোটে যাওয়ার ফলে তো কিছু মানুষ এনসিপি থেকে বেরিয়ে গেছে, আবার কিছু মানুষ সমর্থনও সরিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে, জামাতের সাথে যাওয়ার পর জামাতপন্থী যেই পরিমাণ মানুষের সমর্থন এনসিপির দিকে আসবে, এর পরিমাণ যে পরিমাণ মানুষ বেরিয়ে যাচ্ছে তার চাইতে বেশি। কারণ সত্যি কথা হচ্ছে, বাংলাদেশে ইউরোপীয় মডেলের রাজনীতি, সুষ্ঠু সুন্দর পরিবেশ, রাজনৈতিক কাঠামো, এইসব নিয়ে চিন্তা করা মানুষের সংখ্যা 10%-এরও কম। আর এই 10% মানুষও আবার নানান দলে বিভক্ত। সো এত অল্প মানুষের কথা ভেবে একদিকে আটকে না থেকে ক্ষমতার প্রশ্ন অন্যদিকে মুভ করাটা খারাপ কিছু না। আবার বিএনপির বিপক্ষে একটা শক্তিশালী জোট করা যেহেতু বাংলাদেশের রাজনীতির জন্য এখন প্রয়োজন, আর সেই শক্তিশালী জোটে যদি এনসিপি একটা ভালো অবস্থানে থাকতে পারে তবে এনসিপির ভবিষ্যৎ রাজনীতির জন্য তা পজিটিভ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। জুলাইয়ের নেতৃত্ব দেওয়া মানুষগুলো এমন একটা জোটে বা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দলে থাকাটা অনেকটাই নিরাপদ। এখন মনে করেন যে এনসিপি কোনো রকম জোটে গেল না, এককভাবে নিজেই নির্বাচন করলো, তাহলে আসলে কি হবে? নীতি আদর্শ অটুট থাকার জন্য মানুষের বাহবা পাবে, কিন্তু এনসিপির যেসব প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে সেসব নেতাকেও তাদের আসনে বৃহৎ দল বিএনপি এবং এনসিপির চাইতে বড় দল জামাতের প্রার্থী, এই দুজনের সাথে লড়াই করতে হবে। এতে করে জয়ের সম্ভাবনা একটু হলেও কিন্তু কমে যাবে। এরপরেও হয়তো দুই একটা আসনে কিছু প্রার্থী জয়ী হয়ে আসতে পারে, কিন্তু এই অল্প প্রার্থী নিয়ে এককভাবে সংসদে কোনো ভ্যালু তারা ক্রিয়েট করতে পারবে না। কোনো প্রস্তাব উত্থাপন বা কোনো বিরোধিতার পক্ষে বাকিদের কোনো সমর্থন পাবে না। ফলে দুই একজন এমপি এনসিপি থেকে পেলেও তারা হয়ে যাবে ভ্যালুলেস এমপি। এমন অবস্থায় দলের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা ইত্যাদি প্রদানে যথেষ্ট কষ্ট হয়ে যাবে এনসিপির। আর যেভাবে জুলাই আন্দোলনকারীদের উপর নানান ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে, তাতে এইটা বেশ বিপজ্জনক। কিন্তু একটা জোটে গিয়ে তারা যদি 5টা আসনও জিতে আসে, তারপরেও সংসদে কথা বলার সময় বা কোনো কিছুর বিরোধিতা করার সময় জোটবদ্ধ দলগুলোর এমপিদের কাছ থেকে একটা সমর্থন পাবে তারা। এই সমর্থন একটা এমপিকে ভ্যালুয়েবল করে তুলবে, আর এই ভ্যালু কাজে লাগিয়ে তারা নিজেদের দলের পরিধি বৃদ্ধি করতে পারবে, কর্মীদের নানান সুযোগ সুবিধা প্রদান করতে পারবে, যেটা দলের ভিত্তি আরো মজবুত করবে। তবে এইটা তখনই পসিবল হবে যদি এনসিপি তার নিজস্ব সক্রিয়তা রেখে বেড়ে উঠতে চায়, নিজেরা নিজেদের আইডেন্টিটি যদি ধরে রাখতে চায়। তো কিছুদিন আগে আবার অনেকেই বলতেছিলেন যে এনসিপির জন্য ভালো হইতো যদি তারা বিএনপির সাথে জোটে যাইতো, কিন্তু সত্যি কথা হচ্ছে বিএনপির সাথে জোটে গেলে এনসিপির কেউ জয়ী হলেও তাতে বিএনপির ক্রেডিটটাই বেশি থাকতো, এনসিপির ক্রেডিট কমে যেত। এবং একটা সম্ভাবনা ছিল যে বিএনপি সমর্থিত এনসিপি প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী চলে আসার, কারণ বিএনপির নেতাকর্মীর কিন্তু অভাব নাই। সো নির্বাচিত হওয়াটা যেমন কঠিন হইতো, আবার নির্বাচিত হলেও সেই ভ্যালুটা তারা পাইতো না। মানুষ ভাবতো বিএনপির ভোটাররাই ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করছে। কিন্তু জামাতের নিজের অবস্থাই এমন যে কেউ কেউ এমনও ভাবতেছেন যে এনসিপি জামাতের জোটে যোগ দেওয়ায় তা জামাতের জন্য আরো বেশি লাভ হয়েছে। সো এই জায়গায় এনসিপির ভ্যালুটা কিছুটা বেশি। তো এত আলোচনা শুনে অনেকেই ভাবতেই পারেন যে আমি হয়তো বায়াসড হয়ে কথা বললাম কিনা। দেখেন, কয়েক মাস আগে যখন বিএনপির সাথে এনসিপির জোট নিয়ে আলোচনা হচ্ছিল, আমি তখনও কিন্তু এই কথাগুলোই বলেছিলাম এবং আজকেও এগুলোই বললাম। এখন কথা হচ্ছে, তাসনিম জারা আপু এনসিপি থেকে বেরিয়ে যাওয়ায়
ক্ষতি হইল কিনা। হ্যাঁ, তাসনিম জারা আপু একটা জনপ্রিয় এবং হেভিওয়েট ফিগার ছিলেন, তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জারা আপু যেহেতু পশ্চিমা দেশ থেকে পড়াশোনা করে আসা মানুষ, তার আদর্শ লিবারেল, পরবর্তীতে পশ্চিমা বলয়ের সাথে জারা আপুর সম্পর্ক বিল্ড আপের জন্য উনি চান নাই যে তার সাথে ধর্মভিত্তিক কোনো দলের ট্যাগ লেগে যাক। সো জারা আপুর বেরিয়ে যাওয়াটা ঠিকঠাক সিদ্ধান্ত হয়েছে, কারণ আপুর যে ইমেজ তাতে তিনি এমনিতেই জিতে যাবেন। আবার নির্বাচনের পরে যদি জারা আপু ফিরে আসেন সেটাও কিন্তু অসম্ভব কিছু না। জাস্ট নির্বাচনের সময় তিনি আসলে কাদের সমর্থন নিলেন এই জিনিসটা প্রতিষ্ঠা করা তার জন্য জরুরি, এই জন্য তিনি বেরিয়ে গেছেন এবং এটা আমার কাছে খারাপ কিছু মনে হয় নাই। এখন যারা বলতেছেন যে এনসিপি তো নতুন বন্দোবস্তের কথা বলতো, এইভাবে অন্যের সাথে জোটবদ্ধ হওয়াটাকে নতুন বন্দোবস্ত? আমি আগেই ক্লিয়ার করেছি যে এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন এবং ক্ষমতা নিজেদের করে নিতে নির্বাচন কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। মূল কথা হচ্ছে সংসদে একটা ভালো অবস্থান ছাড়া কেউ কোনোদিন নয়া বন্দোবস্ত গড়ে তুলতে পারবে না। সো সংসদে যাওয়ার চেষ্টা করার জন্য এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, কিন্তু নির্বাচনের পরে এনসিপিকে ওইভাবেই রাজনীতি করতে হবে ঠিক যেভাবে তারা দল গঠনের সময় শুরু করেছিল। সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে নিজেরা নিজেদের আইডেন্টিটি নিয়ে যাতে বেড়ে উঠতে পারে। জামাতের উপর যদি তারা একদম নির্ভরশীল হয়ে যায় তবে সেইটা খুব খারাপ হবে। আশা করি জোটের ব্যাপারটা কিছুটা হলেও বুঝেছেন। আমার দৃষ্টিতে জামাতের জোটে যাওয়ায় এনসিপির লাভ ক্ষতির হিসাবটা কেমন সেটাও বুঝেছেন। এগুলো একান্তই আমার নিজস্ব মতামত, আপনার মতামত কমেন্টে জানান, মিলিয়ে দেখি আপনার সাথে আমার মতের কতটুকু মিলল।